এসেছি রাবাংলায়। রাবাংলার একটা সবচেয়ে বড় আকর্ষণ বুদ্ধা পার্ক। সেই বুদ্ধা পার্কে টিকিট কেটে এখন আমরা ঢুকেছি। আর এই স্ট্যাচুটাকে দেখাচ্ছে, দেখুন বুদ্ধদেবের একটা বড় স্ট্যাচু আছে, সেটা বারে বারে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। আবার একটু পরে মেঘটা সরে গেলে সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে, সেটা আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই। পার হেড 50 টাকা এন্ট্রি ফি দিয়ে বুদ্ধা পার্কের মধ্যে ঢুকতে হবে। 2-4 মিনিট আগে আমি মূর্তিটাকে দেখালাম, দেখলেন যে পুরোটাই মেঘে ঢেকে গিয়েছে। এখন দেখুন, এখন কিন্তু আবার মেঘটা সরে গিয়েছে এবং বুদ্ধদেবের মূর্তিকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা বুদ্ধ পার্কের মধ্যে ঢুকে পড়েছি। বিশাল এরিয়া। বুদ্ধদেবের আরেকটি সুন্দর মূর্তি এখানে রয়েছে, যেখানে বুদ্ধদেব শয়নে আছেন। এখন আকাশ পরিষ্কার। বুদ্ধদেবের মূর্তির পেছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা নার্সিং পাহাড়। অ্যাকচুয়ালি এখানে ওয়েদারটা এইরকমই, হঠাৎ দেখুন মেঘে ঢেকে যাচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন দেখুন আবার মেঘে ঢেকে গিয়েছে। পার্কের মধ্যে অনেক কিন্তু খাবারের দোকান আছে, চা কফিরও দোকান আছে। আর এই পার্কে যদি সম্ভব হয় একটু বিকেলের দিকে আসবেন, তারপরে সন্ধ্যেবেলাটা এখানে কাটিয়ে যাবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। কারণ সন্ধ্যেবেলাটায় লাইটগুলো জ্বলে ওঠে। আমি দেখাবো, আমরা সন্ধ্যে পর্যন্ত এখানে ছিলাম। সন্ধ্যেবেলার এই আকর্ষণটা কিন্তু দুর্দান্ত, তাই এটা মিস করবেন। সন্ধ্যেবেলায় এই পার্কের রূপ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি, কারণ এখনো কিন্তু সন্ধে হয়নি। 2006 থেকে 2013 সাল পর্যন্ত এই বুদ্ধ পার্কের কনস্ট্রাকশনের কাজ হয়েছিল। 14তম দালাই লামা এই বুদ্ধ পার্কের উদ্বোধন করেছিলেন। বুদ্ধদেবের 2550 বছর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বুদ্ধ পার্ক নির্মিত হয়েছে। আর এই বুদ্ধ মূর্তির বিশেষত্ব হচ্ছে এটি 130 ফিট লম্বা এবং 60 টন কপার দিয়ে এই বুদ্ধ মূর্তি তৈরি হয়েছিল। দেখুন মনেস্ট্রিটা আমরা একটু ঘুরে দেখাচ্ছি। আমরা ঠিক বুদ্ধদেবের পায়ের নিচে দাঁড়িয়ে আছি আর মনেস্ট্রিটাকে একটু ঘুরে দেখাচ্ছি। এই কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর, খুব সূক্ষ্ম কারুকার্য। অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো ক্যামেরাতে যত না ভালো ক্যাপচার করা যায়, তার থেকে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে নিজের চোখে দেখা। নিজের চোখে দেখার থেকে বেশি ভালো আমার মনে হয় না কোনো ক্যামেরায় সেটা আসতে পারে। মনেস্ট্রির ভেতরে বুদ্ধদেবের পুরো জীবন কাহিনীর লেখা এবং আঁকা আছে। সেখানে ফটো তোলা অ্যালাউড নয়, আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, সন্ধে হয়ে গিয়েছে। বুদ্ধ পার্কের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। লাইটগুলো জ্বালার পর আরও ভালো লাগছে। একটা অসাধারণ সৌন্দর্য এখানে সৃষ্টি হয়েছে। আর এটা ক্যামেরাতে কতটা ক্যাপচার করা যাচ্ছে আমি জানি না, খুব একটা ভালো ক্যাপচার হয়তো করা যাচ্ছে না বা যাবেও না, কারণ এখানে মেঘও আছে। কিন্তু এটা ন্যাচারালি যেটা লাগছে, মানে আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, সেটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। দেখুন এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে, বেশ সুন্দর। চতুর্দিকে আলো জ্বলছে, সন্ধ্যাবেলাটা ভীষণ ভালো লাগছে। আর আমার এখানে বেশি ভালো লাগছে যে এই বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের এই মিলটা, এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখুন গাইস, এখন আরো পরিষ্কার হয়ে এসছে, ক্ষণে ক্ষণে যেন পরিষ্কার হয়ে আসছে, মেঘটা সরে যাচ্ছে আর সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখুন কি সুন্দর লাগছে এবার বুদ্ধ দেখতে। বুদ্ধ পার্ক ঘুরে আমরা আমাদের রুমে চলে এসেছি।
আমরা ছিলাম হোটেল রেনবো রিজেন্সিতে। এখানে ঘরগুলো সত্যি খুব ভালো ছিল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারটা ভীষণ ভালো ছিল। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এদের ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন বাঙালি খাবার দাবার বেশ ভালো ছিল। আর এখানে ঘরে বসেই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আমরাও দেখেছি। কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি অবশ্যই শেয়ার করছি। যোদ্ধা পার্ক কিন্তু এখান থেকে মাত্র 10 মিনিট। এইবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু দেখুন। সকালবেলা রুমের জানলা থেকে এই ভিউটা কিন্তু আমরা পেয়েছিলাম। আকাশ যদি পরিষ্কার থাকে আরও ভালো ভিউ পাওয়া যায়। আমার পার্সোনালি যেটা ভালো লেগেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পেলিং অবশ্যই সুন্দর। আমি আগে পেলিং গিয়েছি, তখন কিন্তু পেলিং একরকম ছিল, এখন কিন্তু পেলিং অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে, যার ফলে পেলিংয়ের যে নির্জনতা দর্শকদের আকৃষ্ট করতো সেই নির্জনতা কিন্তু এখন আর নেই। সেটা আপনি পাবেন এই রা বাংলাতে। তাই রা বাংলা অবশ্যই যাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।